হাই এভরিওয়ান। যে এটা হচ্ছে তোমাদের যে সিএসআর নেট 2017-তে হয়েছিল ডিসেম্বরে, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা হবে এই ভিডিওতে। মানে এখানে হচ্ছে তোমার পার্ট বি, তোমার হচ্ছে 2017-র যে ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল তার বুকলেট ওয়ানের পার্ট বি থেকে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তাদের জন্য, স্পেশালি যারা হচ্ছে তোমার এই যে নেট দেবে, যখন নেট হবে, বা তোমার হচ্ছে 2023-এ যখন গেট দেবে, সেই গেট বা জ্যামের ক্ষেত্রেও আইআইটি জ্যাম যে হয় মানে এমএসসি এন্ট্রান্সের জন্য, তাদের ক্ষেত্রেও খুব দরকার, খুব মানে ইম্পর্টেন্ট হবে এই কোশ্চেনগুলো। কারণ নেট গেটের জন্য তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিভিশন করা দরকারি, কারণ তোমরা অনেক হয়তো পড়েছো, কিন্তু তাও দেখবে নেটে অনেক নতুন নতুন টার্ম ইউজ হয় বা নতুন নতুন কনসেপ্ট ইউজ হয়। তো এগুলো হচ্ছে একটু জেনে রাখলে ভালো হয়, কারণ বা যারা জানো না তারা নতুন কিছু শিখতে পারবে, বা যারা জানো তাদের ক্ষেত্রে একটু রিভিশন হয়ে যাবে। আর জ্যামের জন্য কেন ইম্পর্টেন্ট, কারণ নেটের যে বি পার্টের কোশ্চেনগুলো আসে সেই ধরনেরই কোশ্চেন প্রায় জ্যামে আসে। তো জ্যামের যারা জ্যাম দেবে তাদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি আজকে 12টার মতো কোশ্চেন আলোচনা করব, যেগুলো হচ্ছে পার্ট বিতে এসেছিলো 2017-তে। তো সেই হিসেবে আমরা এখানে একদম প্রথম থেকে শুরু করছি। আজকে 12টা করবো, নেক্সট ভিডিওতে আবার নেক্সট কিছু কোশ্চেন করবো আরও নেক্সট। যেমন ধরো 2017-তে যে ডিসেম্বরে 21 নম্বর কোশ্চেনটা এসেছিল, যে 21 নম্বর কেন না 1 থেকে 20 হচ্ছে তোমাদের সেই পার্ট এর কোশ্চেনগুলো আসে, আর সাবজেক্টিভ পার্ট এর কোশ্চেনগুলো আসে, আর সাবজেক্টিভ কোশ্চেন জেনারেলি 21 নম্বর কোশ্চেন থেকে শুরু হয়, ঠিক আছে। যেমন দেখো তোমাদের হচ্ছে এই যে 21 নম্বর কোশ্চেনটা ছিল যে অ্যামং দ্য ফলোয়িং নিউক্লিয়ার রিয়াকশন অফ থার্মাল নিউট্রন দ্য ক্রস সেকশন ইজ হাইয়েস্ট ফর। মানে কি, যে এখানে চারটা তোমরা হচ্ছে রিয়াকশন দিয়েছে, এদের বলেছে যে চারটা অপশান আছে, যে চারটা রিয়াকশন দেওয়া আছে, হ্যাঁ, এদের মধ্যে কার ক্ষেত্রে ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে হাইয়েস্ট হবে, যে ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে হাইয়েস্ট হবে। এখানে দেখো প্রথম যেটা আছে সেটা কিনা ইউরেনিয়াম একটা নিউট্রনের সঙ্গে বিক্রিয়া করে একটা ইউরেনিয়াম আর একটা নিউট্রন তৈরি করেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে একটা ইউরেনিয়াম যেটা একটা নিউট্রনের সঙ্গে বিক্রিয়া করে শুধু ইউরেনিয়াম তৈরি করেছে 236, ঠিক আছে। তৃতীয়টার ক্ষেত্রে কী হয়, যে একটা ইউরেনিয়াম একটা নিউট্রনের সঙ্গে বিক্রিয়া করে একটা থোরিয়াম আর একটা হিলিয়াম তৈরি করেছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি, চতুর্থটার ক্ষেত্রেও একটা ইউরেনিয়াম একটা নিউট্রনের সঙ্গে বিক্রিয়া করে, এখানে দেখো মেনলি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দুটো নিউট্রন তৈরি করেছে। ওকে, তো এক্ষেত্রে তোমরা যে কনসেপ্টটা কাজে লাগাবে সেই কনসেপ্টটা কি, যে এই যে ক্রস সেকশন এরিয়া, যে ক্রস সেকশন এরিয়া তোমার হচ্ছে সিগমা, সেটা কিসের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে তোমার হচ্ছে টার্গেটেড এরিয়ার উপর নির্ভর করে, ঠিক আছে। যে কিসের উপর নির্ভর করে না, টার্গেটেড এরিয়া। টার্গেটেড এরিয়া মানে কি, যে আমরা এখানে টার্গেটেড এরিয়া মানে লার্জার রিয়াক্টিভ এরিয়া আমরা বলতে পারি, বা এফেক্টিভ এরিয়া বলতে পারি, ঠিক আছে। যে এফেক্টিভ এরিয়া যার যত বেশি হবে তার ক্ষেত্রে ক্রস সেকশন এরিয়াটা বেশি হবে। এই এফেক্টিভ এরিয়াটা কিভাবে নির্ভর করব, মানে কিভাবে আমরা ডিটারমাইন করব, সেটা কীরকম, যে দেখো প্রথমে একটা নিউট্রন যখন ইউরেনিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, মানে একটা নিউট্রন থেকে একটা নিউট্রন তৈরি করছে, দ্বিতীয়টা রিঅ্যাকশনের ক্ষেত্রে কোনো নিউট্রন নেই, তৃতীয়টার ক্ষেত্রেও কোনো নিউট্রন নেই, চতুর্থ বা ডি নম্বরের ক্ষেত্রে কি হয়, একটা নিউট্রন দুটো নিউট্রন তৈরি করেছে। অর্থাৎ এই যে দুটো নিউট্রন, সেই দুটো নিউট্রন আবার ইউরেনিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে পারে, যে রিঅ্যাক্ট্যান্টের যে ইউরেনিয়াম থাকে সেই ইউরেনিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তো এফেক্টিভ এরিয়া বা তোমার হচ্ছে টার্গেটেড এরিয়া বেড়ে যাবে। মানে কি, একটা নিউট্রন প্রথমে ইউরেনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে একটা ক্রিপ্টন একটা বেরিলিয়াম আর একটা নিউট্রন তৈরি করেছে, দুটো নিউট্রন তৈরি করেছে। তো একটা নিউট্রন থেকে আমরা দুটো নিউট্রন পাচ্ছি, তো সেই দুটো নিউট্রন আবার দুটো ইউরেনিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, অতএব তার এফেক্টিভ এরিয়া বা টার্গেটেড এরিয়াটা বেশি হয়ে যাচ্ছে, সো ক্রস সেকশনটা বেশি হয়ে যাবে। বুঝে গেল? তাহলে এখানে অ্যান্সারটা কী হবে না, ডি হবে, ডি। এই যে ডির অ্যান্সারটা সেটা হবে, মানে প্রথম এ যে অপশানটা ছিল সেটা একটা নিউট্রন থেকে একটা নিউট্রন তৈরি হচ্ছে, দ্বিতীয়টা একটা নিউট্রন থেকে কোনো নিউট্রন তৈরি নেই, তৃতীয়টার ক্ষেত্রে একটা নিউট্রন থেকে কোনো রকম প্রোডাক্টে কোনো নিউট্রন নেই, কিন্তু চতুর্থ বা ডি নম্বর অপশানটার ক্ষেত্রে একটা নিউট্রন থেকে দুটো নিউট্রন তৈরি হচ্ছে। এই দুটো নিউট্রন আবার এই রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে বিক্রিয়া করে আবার প্রোডাক্ট বানাতে পারে, তো টার্গেটেড এরিয়া বেড়ে যায়, মানে দুটো বিক্রিয়া করছে এই জন্য টার্গেটেড এরিয়া বেড়ে যায়। তো টার্গেটেড এরিয়া বেড়ে যাওয়া মানে ক্রস সেকশন এরিয়াটা বেড়ে যায়, সো অপশানটা হয়ে যাবে ডি। আচ্ছা, 22 নম্বরের ক্ষেত্রে কি হবে, যে 22 নম্বরের ক্ষেত্রে যে কোশ্চেনটা আছে সেটা বলেছে যে চার ধরনের টাইটেশন হচ্ছে, বা 22 নম্বরে কি বলছে, যে স্পেকট্রোফটোমেট্রিক মনিটর
ring is not suitable to determine the end point of the titration মানে কি স্পেকট্রোফটোমেট্রিক যে একটা স্পেকট্রোফটোমেট্রিক যে মেজারমেন্ট করা হয় বা এক্সপেরিমেন্ট করা হয় সেটা নিম্নলিখিত কোনগুলোর মধ্যে নট সুটেবল বলেছে টু ডিটারমাইন দ্য এন্ড পয়েন্ট অফ দ্য টাইটেশন মানে টাইটেশন যে হচ্ছে ধরো অক্সালিক অ্যাসিড প্রথমটার ক্ষেত্রে কিনা অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বিতীয়টার ক্ষেত্রে কি আয়রন 2 ভার্সাস 110 ফেনানথ্রোলিন তৃতীয়টার ক্ষেত্রে কি বলছে কোবাল্ট 2 ভার্সাস এরিক্রোম ব্ল্যাক টি আর চতুর্থ বা ডি নম্বর অপশানে কি নিকেল 2 সঙ্গে ডিএমজি ডাইমিথিলিন গ্লাইকোসামিন টাইটেশন হচ্ছে বলেছে যে এর মধ্যে কোনটা সুটেবল নয় এই স্পেকট্রোস্কোপিক যে স্পেকট্রোফটোমেট্রিক টাইটেশন ঠিক আছে কোনটা সুটেবল নয় আমি এখানে একটু বলছি ধরো যে প্রথম টাইটেশনটা কী ছিল না 1 নম্বর টাইটেশনটা ছিল তোমার হচ্ছে অক্সালিক অ্যাসিড ভার্সাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঠিক আছে প্রথমটা কী ছিল অক্সালিক অ্যাসিড ভার্সাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমটা কী ছিল অক্সালিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি যে কালারলেস থেকে কি কালারে চেঞ্জ হয়ে যাবে না পিঙ্ক কালার হয়ে যাবে পিঙ্ক পার্পল কালার হয়ে যাবে 2 নম্বরটা কি হবে 2 নম্বরের অপশানটা ছিল যে নিকেল 2 ভার্সাস না সরি আয়রন 2 ভার্সাস 110 ফেনানথ্রোলিন ঠিক আছে যে আয়রন 2 ভার্সাস 110 ফেনানথ্রোলিন এখানে কি হবে যে আয়রন 2 মানে এটা হচ্ছে কালারলেস থেকে রেডিশ অরেঞ্জ কালার হয়ে যাবে যখন এন্ড পয়েন্ট পড়বে এন্ড পয়েন্ট আসবে তখন হচ্ছে রেডিশ অরেঞ্জ কালার হয়ে যায় আর 3 নম্বরে ছিল সিতে ছিল সি অপশানে ছিল কোবাল্ট 2 ভার্সাস এরিক্রোম ব্ল্যাক টি ইবিটি করলাম এখানে কি হবে যে ব্লু গ্রিন কোবাল্ট 2 ব্লু গ্রিন কালার আর যখন এন্ড পয়েন্ট পৌঁছাবে তখন হচ্ছে ব্লু কালার হয়ে যায় আর ডিতে ছিল বা 4 নম্বরের অপশানে ছিল নিকেল 2 ভার্সাস ডিএমজি টাইটেশন হচ্ছিল নিকেল 2 ও কালারলেস থেকে কি হয়ে যাবে রেড কালার হয়ে যাবে যখন ডিএমজি যখন এন্ড পয়েন্ট পৌঁছাবে তখন রেড কালার হয়ে যাবে এবার হচ্ছে যে তোমরা জানো যে স্পেকট্রোফটোমেট্রিক যে টাইটেশন হয় তাতে কিনা জেনারেলি কালার চেঞ্জ আমরা দেখি ঠিক আছে যে জেনারেলি আমরা কি দেখি না কালার চেঞ্জ দেখব তো এখানে দেখো কালারলেস থেকে পিঙ্ক কালার হয়ে গেল আর এখানে হচ্ছে কালারলেস থেকে রেডিশ অরেঞ্জ হয়ে গেল বোঝা গেল সব কিছু বোঝা যাচ্ছে এখানে হচ্ছে যখন আমরা নিকেল ভার্সাস ডিএমজি করবো কালারলেস থেকে রেড কালার হয়ে যাবে কিন্তু এখানে দেখো যে যখন কোবাল্ট 2 আর ইবিটি দিয়ে আমরা টাইটেশন করবো তখন হচ্ছে ব্লু গ্রিন থেকে ব্লু কালার চেঞ্জ অতটা বোঝা যায় না যেখানে ক্ষেত্রে ব্লু গ্রিন থেকে ব্লু যখন হবে কালার চেঞ্জ অতটা আমাদের দেখা যাবে না তো এইটা হচ্ছে সুটেবল নয় স্পেকট্রোফটোমেট্রিক টাইটেশন এই যে কোবাল্ট 2 ভার্সাস ইবিটি এটা হচ্ছে সুটেবল নয় তো এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমার অপশান সি যে অপশান সি হচ্ছে অ্যান্সার হবে ঠিক আছে স্পেকট্রোফটোমেট্রিক যে মনিটরিং হবে ইজ নট সুটেবল টু ডিটারমাইন দ্য এন্ড পয়েন্ট অফ টাইটেশন কোনটা না কোবাল্ট 2 ভার্সাস এই যে ইবিটির যে টাইটেশন হবে সেইটা সুটেবল নয় কারণ এক্ষেত্রে কোনো কালারটা বোঝাই যাবে না ব্লু মানে ব্লুয়েস গ্রিন থেকে ব্লু হয়ে গেলে তার কালার চেঞ্জটা বোঝা যায় না তো যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে স্পেকট্রোফটোমেট্রিকের ক্ষেত্রে তো এই জন্য হচ্ছে এটা সুটেবল নয় ঠিক আছে এবার হচ্ছে বলছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ইজ লোয়েস্ট ফর যে এখানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা কার ক্ষেত্রে সব থেকে কম যে আমরা জানি আয়োনাইজেশন এনার্জি কিসের উপর ডিপেন্ড করবে যে এখানে বলছে যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা হচ্ছে লোয়েস্ট ফর কিসের জন্য লোয়েস্ট ফর ঠিক আছে
তো আয়নাইজেশন এনার্জি, এই যে 23 নম্বরের কোশ্চেন, এটা এই যে 23 নম্বর বলেছে যে দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইজ লোয়েস্ট ফর, বলে অপশানে ব্রোমিয়াম, সেলেনিয়াম, ফসফরাস আর আর্সেনিক দেওয়া আছে। যে আমরা কি জানি যে আয়নাইজেশন এনার্জি কীরকম চেঞ্জ হয়? আয়নাইজেশন এনার্জি যখন আমরা একটা পিরিয়ড টেবিলের লেফট থেকে রাইটের দিকে যাব, তার আয়নাইজেশন এনার্জিটা কী হয়? বাড়ে, তাই না? তো ইনক্রিজ হয়ে যাবে। আর যখন ওপর দিক থেকে নিচের দিকে নামবো তখন কমে, ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? আবার কি বলেছে, যদি সেই মানে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকে তার ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জিটা বেশি হয়। তাহলে সেই অনুপাতে সব কিছু দেখলে আমরা দেখব যে এই যে সেলেনিয়াম থাকে এর আয়নাইজেশন এনার্জি সব থেকে কম, ঠিক আছে? এর ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সব থেকে কম। এসিতে থাকে এর আয়নাইজেশন এনার্জি সব থেকে কম। এবার বলেছে যে 24 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, যে 24 নম্বরে বলেছে এই 24 নম্বর বলেছে যে ClO3 মাইনাস, XCO3 আর SO3 এদের মধ্যে যে স্পেসিজ, এদের মধ্যে কোনগুলোর তোমার হচ্ছে পিরামিডাল শেপ, কাদের পিরামিডাল শেপ আছে। তো আমরা হচ্ছে এদের সেই ভেসপার থিওরি দিয়ে এদের স্ট্রাকচার ডিটারমাইন করব, তারপর আমরা দেখব যে এদের মধ্যে কার হচ্ছে তোমার পিরামিডাল শেপ থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কীরকম, যে ধরো প্রথম যে অপশানটা ছিল, মানে প্রথম যে আয়নটা ছিল সেটা কিনা ClO3 মাইনাস, ঠিক আছে? তো আমরা কীভাবে কি, ক্লোরিন থেকে কটা ইলেকট্রন আছে? 7টা, ওকে। অক্সিজেন থেকে কত? 6টা। কটা অক্সিজেন আছে? 3টে। আর একটা নেগেটিভ চার্জের জন্য একটা, ডিভাইডেড বাই 8, ঠিক আছে? তো সমান কত না 26 ডিভাইডেড বাই 8। তো আমরা এরকম বলবো এটা যে 8 3 24, 3 তার থেকে বেশি তো +1 ইকুয়ালস টু 4, ঠিক আছে? তো এটা কি হয়, 4 মানে কি ইকুয়ালস টু sp3 হাইব্রিডেশন, তো টেট্রাহাইড্রাল। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম হবে না, এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে এরকম। ওখানে আমাদের বলেছি যে তিনটা যে অপশান দেওয়া, তিনটা যে আয়ন দেওয়া আছে তাদের মধ্যে, বা তিনটা যে মলিকুল দেওয়া আছে তাদের মধ্যে কার হচ্ছে পিরামিডাল শেপ হয়। তো ClO3 কী হবে, যে ক্লোরিন সেন্ট্রাল, ঠিক আছে? অক্সিজেন, এরকম অক্সিজেন, তিনটা অক্সিজেন, একটা লোন পেয়ার থাকবে, ঠিক আছে? এই ডবল বন্ডগুলো হচ্ছে এরকম পার্সিয়ালি থাকবে, আর উপর একটা মাইনাস। তাহলে এটা একটা পিরামিডাল শেপ, এটা লোন পেয়ার আছে, ঠিক আছে? তো এটা একটা টেট্রাহাইড্রাল, কিন্তু এই লোন পেয়ার থাকার জন্য এটা একটা পিরামিডাল শেপ। তো এটা একটা হয়ে গেল অপশান ঠিক, তার মানে ClO3 মাইনাসের পিরামিডাল শেপ হয়। আর দ্বিতীয় নম্বর কী ছিল না XCO3, এটাও তাহলে ক্যালকুলেট করবো। XC থেকে কটা ইলেকট্রন আছে? 8, আর O3 মানে 6 × 3 ডিভাইডেড বাই 8, তো কত হবে 8 + 24 ডিভাইডেড বাই 8 সমান কত? 32। কত হবে এখানে তোমার হচ্ছে 8 3 18, 6 3 18, সরি 6 3 18। তো এখানে কত হচ্ছে 26, এটাও সে একই রকম 26 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 3 + 1, মানে 1 মানে কেন, কারণ 8 এটা হচ্ছে মানে 3-এর থেকে বেশি হচ্ছে, এই জন্য 8, এই জন্য 1, ঠিক আছে? তো 4 মানে এটাও হচ্ছে sp3 হবে। তো এই স্ট্রাকচারটা কেমন হবে? এই স্ট্রাকচারটা একই রকম, XC ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, আর উপরে একটা লোন পেয়ার থাকবে। তো এটাও পিরামিডাল শেপ, ঠিক আছে? আর তৃতীয় যে মলিকুলটা ছিল সেটা কি না SO3, এর ক্ষেত্রে বের করব। সালফার থেকে কটা থাকে? 6, আর 6টা অক্সিজেনের জন্য 3 ডিভাইডেড বাই 8, তো 6 + 18 ডিভাইডেড বাই 8 সমান কি 24 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 3। তো এখানে কি হবে sp2 হয়ে যাবে স্ট্রাকচার। SO3 ক্ষেত্রে কি sp2, তো কি হবে যে S মিডিলে এবং ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, এটা হচ্ছে sp2 স্ট্রাকচার হয়ে যাবে। মানে সবার হচ্ছে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল থাকবে সবার মধ্যে, এই বন্ডগুলোর মধ্যে।
তো এটা হচ্ছে sp2 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা পিরামিডাল নয়। তাহলে কি কোন কোনগুলো পিরামিডাল? ClO3 মাইনাস অ্যান্ড HCO3, এই দুটোই হচ্ছে পিরামিডাল শেপ। তাহলে কোন অপশনটা হচ্ছে আমরা দেখব। তাহলে এখানেও হচ্ছে যে 24-এর হচ্ছে কোন অপশনটা হচ্ছে অপশন এ, এই অপশন এ হচ্ছে ঠিক, ClO3 মাইনাস আর HCO3, ঠিক আছে। এবার হচ্ছে 25-এরটা কি হবে, যে এখানে দেখো একটা জিনিস আছে, এটা একটা নতুন কোশ্চেন, মানে নতুন টাইপের কোশ্চেন আর কি। মানে বলেছে যে এই যে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল যে পলিমারাইজেশন হয় সেখানে BF3 আমরা অ্যাড করি, তো এই BF3 রোলটা কি, ঠিক আছে। যে এই যে ইন্ডাস্ট্রিয়াল যে বলছে দ্য রোল অফ BF3 অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল পলিমারাইজেশন ক্যাটালাইজ টু জেনারেট, যে মানে BF3 রোলটা কি, BF3টা হচ্ছে ক্যাটায়ন জেনারেট করে, ঠিক আছে, ক্যাটায়ন ফর্মেশন করে। সো এটা কি জেনারেট করে না, কার্বোক্যাটায়ন, ঠিক আছে। যে যখন ইন্ডাস্ট্রিয়াল পলিমারাইজেশনের ক্ষেত্রে এই BF3 রোলটা কি না, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি করে। আচ্ছা, 26 নম্বরের কোশ্চেনটা কি ছিল, যে বলছে যে ফর দ্য ফলোয়িং কমপ্লেক্স দ্য ইনক্রিজিং ম্যাগনেটিক অর্ডার, বলে চারটা কমপ্লেক্স দেওয়া আছে, TiF6 মাইনাস 3 মাইনাস, CrF6 3 মাইনাস, MnF6 3 মাইনাস আর CO মানে কোবাল্ট F6 3 মাইনাস, বলে চারটা কমপ্লেক্স দেওয়া আছে। এদের বলছে ইনক্রিজিং অর্ডারে কি ব্যাখ্যা করতে হবে না, ম্যাগনেটিক মোমেন্টাম, যে কার ম্যাগনেটিক মোমেন্টাম সব থেকে বেশি এবং কার ম্যাগনেটিক মোমেন্টাম সব থেকে কম, মোমেন্টাম নয়, ম্যাগনেটিক মোমেন্ট কার সব থেকে বেশি এবং কার কম, সেই অর্ডারটা আমাদের এক্সপ্লেন করতে হবে বা দেখাতে হবে, ঠিক আছে। প্রথমে আমি বের করে নিই সবার ম্যাগনেটিক মোমেন্ট কত কত হয়, তারপর আমরা এই অর্ডারটাকে সাজিয়ে নেব। তো কি হবে, যে প্রথম যে তোমার কমপ্লেক্সটা ছিল সেটা কি ছিল না, TiF6 3 মাইনাস, প্রথম যে তোমার কমপ্লেক্সটা ছিল সেটা কি, TiF6 3 মাইনাস। তো TI এর ভ্যালেন্স সেল অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, TI এর ক্ষেত্রে 3d2 4s2। সো TiF6 3 মাইনাস মানে কি, TI 3 প্লাস হয়ে যাবে। সো TI 3 প্লাস মানে তিনটা ইলেকট্রন বেরিয়ে যাবে। সো কি হবে, 3d1 4s0, ঠিক আছে। তো এখানে আমরা সেই কমপ্লেক্সের ইলেকট্রনিক কনফিগারেশন দেখব, যে এটা হচ্ছে T2g, আর এটা হচ্ছে EG। তো একটাই ইলেকট্রন থাকে, তো যে কোনো একটা অরবিটাল আমরা একটা ইলেকট্রন রেখে দিলাম নিচে, যে ধরো এখানে একটা ইলেকট্রন আছে, তো n এখানে কত 1, একটাই নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে এটার ক্ষেত্রে, তো n = 1। ওকে, এবার আমরা দ্বিতীয় কমপ্লেক্সটার ক্ষেত্রে দেখব। দ্বিতীয় কমপ্লেক্সটা কি ছিল না, CrF6 3 মাইনাস, Cr মানে ক্রোমিয়াম F6 3 মাইনাস। সো Cr3 প্লাসের ক্ষেত্রে ইলেকট্রনিক বিন্যাসটা কি হবে, কারণ দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি তোমার হচ্ছে 3d5 4s1 হয়, 3d5 4s1, তো Cr3 প্লাসের ক্ষেত্রে কত হবে, 3d2, ঠিক আছে। তো 1 2 নিচে 3টা থাকবে ভ্যাকেন্ট, মানে T2g আর ইজির ক্ষেত্রে। তো এখানে সবার একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন ভরে যাবে এখানে। তো এখানে n সমান কি 3, তিনটা নাম্বার অফ ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তারপর 3 নম্বর অপশনটা কি ছিল, মানে 3 নম্বরের কমপ্লেক্সটা কি ছিল, MnF6 3 মাইনাস, MnF6 3 মাইনাস। এখানে আমি যদি ডিরেক্ট Mn3 প্লাস করে দিই, তাহলে তার ইলেকট্রনিক বিন্যাসটা কি হবে না 3d4, কারণ কি না Mn এর ক্ষেত্রে কি হয়, Mn এর ক্ষেত্রে হয় 3d5 4s2, তো তিনটা ইলেকট্রন বেরিয়ে গেল, তো 3d4, তো 1 2 1 2 3, তো একটা দুটো তিনটে, আর একটা উপরে একটা ইলেকট্রন চলে যাবে। তো n নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত, এখানে 4, মানে নিচে তিনটা উপরে একটা। আর 4 নম্বর কমপ্লেক্সটা কি ছিল না, CO F6 3 মাইনাস। তো এখানে কোবাল্ট 3 প্লাসের ক্ষেত্রে কি হবে, 3d6 4s0,
তো এখানে কি হবে 1 2 1 2 3, ঠিক আছে। তো সবগুলো প্রথমে একটা করে ইলেকট্রন ভরে যাবে, কারণ ফ্লোরিন হচ্ছে তোমার উইক ফিল্ড লিগ্যান্ড। তো একটা করে আরেকটা এক্সট্রা 6টা ইলেকট্রন, তো একটা পেয়ার হয়ে যাবে। তো একটা পেয়ার, বাকি সব আনপেয়ার। তো এখানেও n = 4। তো আমরা জানি, দেখো যে আমরা জানি এই যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা হয় সেটা নাম্বার অফ ইলেকট্রনের উপর নির্ভর করে। তো যার ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন বেশি, তো তার ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টটা বেশি হবে। তো আমি যদি এটাকে এ, এটা বি, এটা সি আর ডি ধরি, তাহলে কি হবে? এর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন সব থেকে কম, তাহলে অর্ডারটা কেমন হবে? দেখো এর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন একটা, তো এ সব থেকে কম। বি এর ক্ষেত্রে কটা? 3টা, তো তার থেকে বেশি বি। সি এর ক্ষেত্রেও 4টা, ডি এর ক্ষেত্রেও 4টা। তো সি = ডি। এটা হচ্ছে অর্ডার। তাহলে এটা কোন অপশনটা, তাহলে দেখে নেব আমরা। তো দেখো এই যে ডি অপশনটা, এ সব থেকে কম, যে ডি অপশনটা এ সব থেকে কম, তারপরে বি, আর সি আর ডি হচ্ছে সেম। তো এই অপশনটাই হবে এটা। বুঝে গেলে কীভাবে বের করতে ম্যাগনেটিক মোমেন্টটা? এবার হচ্ছে যেটা করব আমরা, এই যে এখানে এটা এই অপশনটা হবে 26-এর ক্ষেত্রে। এবার কিছু 27 নম্বরে কি বলেছে, যে কারেক্ট স্টেটমেন্ট ফর সাইটোক্রোম সি। যে 4টা অপশন দেওয়া আছে সাইটোক্রোম সি এর ক্ষেত্রে, 4টা অপশন দেওয়া আছে, বলছে যে এর মধ্যে কারেক্ট স্টেটমেন্ট কোনটা, ঠিক আছে। যে ইট ইজ এ নন হেমি প্রোটিন, না ভুল, এটা হেমি প্রোটিন, ঠিক আছে। যে দ্য কোঅর্ডিনেশন নাম্বার অফ আয়রন ইন সাইটোক্রোম ইজ 5, এটাও ভুল, ওকে। তারপর বলছে যে ইট ইজ এ রেডক্স প্রোটিন অ্যান্ড অ্যান ইলেকট্রন ক্যারিয়ার, এইটা ঠিক। এবার বলেছে যে ইট ক্যান স্টোর অর ক্যারি ডাইঅক্সিজেন, না এটা ভুল। তার মানে এখানে কি হবে, যে সাইটোক্রোমের ক্ষেত্রে ঠিক কোনটা, এটা। যে তোমরা মনে রাখো যে সাইটোক্রোম ক্ষেত্রে কি হয়, যেটা হচ্ছে রেডক্স রিয়াকশন করে। হ্যাঁ, এটা একটা মানে রেডক্স রিয়াকশন করে, একটা মনে রাখো। আর এটা একটা ইলেকট্রন, অ্যান ইলেকট্রন ট্রান্সফার, ঠিক আছে, একটা ইলেকট্রন ট্রান্সফার করে। আর অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে না, কোনো রকম কোনো অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে না, ঠিক আছে। যে অনেক সময় বলে দেয় যে সাইটোক্রোম সি কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করে, 1 2 3 4 এরকম অপশন দিয়ে দিল, তো 1 হবে, ঠিক আছে। যে এটাও অনেক সময় কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে, যে সাইটোক্রোম সি হচ্ছে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করে। 1 ইলেকট্রন, শুধু একটা ইলেকট্রন ট্রান্সফার করে, ঠিক আছে। এবার 28 নম্বরে কি বলেছে, যে জিওমেট্রি অফ SnF3, SnF3 আর XeF2O2 এদের জিওমেট্রি কি? অপশান এতে আছে স্কোয়ার প্ল্যানার, দুটোই স্কোয়ার প্ল্যানার। অপশান বিতে হচ্ছে টেট্রাহেড্রাল, দুটোই টেট্রাহেড্রাল। তারপর অপশান সিতে বলেছে স্কোয়ার প্ল্যানার, ট্রাইগোনাল, বাইপিরামিডাল। আর অপশান ডিতে আছে টেট্রাহেড্রাল, ট্রাইগোনাল, বাইপিরামিডাল। তো এর মধ্যে কোন অপশানটা হবে? তো আমরা প্রথমে এই স্ট্রাকচারগুলো ড্র করবো, তারপর হচ্ছে অপশানটা দেখে নেবো, ঠিক আছে। যে যেমন প্রথমটা কি আছে, যে SnF3, ঠিক আছে, SnF3। তো আগের মতোই যেরকম বের করেছিলাম আগের স্ট্রাকচারগুলো, সেরকম যে S হচ্ছে 6, N হচ্ছে 5, প্লাস ফ্লোরিন কতগুলো ইলেকট্রন দেয়, 7টা, ইন্টু 3 ডিভাইডেড বাই 8। তো কত হচ্ছে এখানে, যে 32 ডিভাইডেড বাই 8, তো = 4, মানে sp3 মানে কি, টেট্রাহেড্রাল স্ট্রাকচার দেবে, তাহলে টেট্রাহেড্রাল। আচ্ছা, আর 2 নম্বর কমপ্লেক্সটা কি ছিল না, XeF2O2। তাহলে এটাও আমরা বের করবো। Xc মানে কি 8টা, F2 তাহলে 7 × 2 প্লাস O2 মানে 6 × 2 ডিভাইডেড বাই 8। কত হচ্ছে এটা টোটাল, যে 8 প্লাস 14 প্লাস 12 ডিভাইডেড বাই 8, মানে তোমার হচ্ছে 34 ডিভাইডেড বাই 8, মানে কি প্রায় 4, আর তার সঙ্গে বেশি মানে কি +1, তো এটা হচ্ছে 5। আমরা কি জানি 5 মানে ট্রাইগোনাল বাই পিরামিডাল, ঠিক আছে। তো প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে টেট্রাহেড্রাল, আর দ্বিতীয়টা হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল। তো এখানে দেখে নিই কোন অপশনটা তাহলে ঠিক হবে। যে দেখো এই 28 নম্বরে বলেছে যে জিওমেট্রি অফ SnF3 আর XeF2O2।
তো প্রথমটা কি ছিল, টেট্রাহেড্রাল, আর দ্বিতীয়টা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। তো টেট্রাহেড্রাল আর ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে অপশান ডি, অপশান ডিটা হচ্ছে ঠিক হবে। এবার দেখো 29 নম্বরে কি বলেছে, যে 29 নম্বরে যে কোশ্চেনটা বলেছে সেটা কি বলেছে, যে আইআর স্পেকট্রাম, 29-এ বলেছে যে আইআর স্পেকট্রাম অফ কোবাল্ট সিও এর হোল ফর এইচ শো এ ব্যান্ড কততে, 21-21, 20-62, 20-43 আর 19-34 সেন্টিমিটার। তাহলে তাহলে বলেছে যে দ্য নিউ সিও, এই যে মিউ, এটা হচ্ছে তোমরা বুঝতে না পারলে এরকম লিখবে যে মিউ সিওডি ইজ এক্সপেক্টেড ইন দ্য স্পেকট্রাম অফ কোবাল্ট সিওর হোল ফর ডি, মানে এই নিউ সিওডিটা তাহলে কততে দেখাবে। ঠিক আছে, যে দেখো আমরা কি জানি যে গামা, মানে এই যে মিউ বা নিউ, আমরা যদি ধরি নিউ ইজ প্রপোর্শনাল টু 1 স্কোয়ার রুট অফ মিউ। এটা দেখো সে ফ্রিকোয়েন্সির সূত্র থেকে এসছে। ঠিক আছে, তো তাহলে নিউ যদি আমরা সিও এইচ ধরি ডিভাইডেড বাই নিউ সিও ডয়টেরিয়াম ইজ ইকুয়ালস টু, এটা যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, সো রুট ওভার অফ মিউ সিও ডি ডিভাইডেড বাই মিউ সিও এইচ হয়ে যাবে, তাই না? তো নিউ সিও ডি সমান এই লাস্টেরটা 1934, মানে 1934। তো এটা কি হবে, 1934 ডিভাইডেড বাই, মানে এই নিউ সিও এইচ সমান হচ্ছে 1934 ডিভাইডেড বাই নিউ সিও ডি সমান, এটা কি হয়, মানে এই রুট ওপরে √2 হয়ে যাবে, তাহলে রুটের মধ্যে কি হবে, √2 ডিভাইডেড বাই 1। তো নিউ সিও ডি সমান কি হয়ে যাবে, যে 1934 ডিভাইডেড বাই √2 হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু, এটা হয়ে যাবে তোমার নিয়ারলি 1396। এটা বোঝা গেল কিনা, আমি আরেকবার করছি। দেখো ফ্রিকোয়েন্সির সূত্র থেকে এখানে বলেছে যে কি না, এই যে যখন কোবাল্ট যখন হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে থাকে তখন এই বন্ডগুলো এই আইআর স্পেকট্রামগুলো দেখায়। এবার যখন ডয়টেরিয়ামের সঙ্গে হবে তখন কি হবে, যে ফ্রিকোয়েন্সির সূত্র থেকে আমরা কি জানি যে নিউ ইজ ইকুয়ালস টু বা প্রপোর্শনাল টু 1/√μ। ঠিক আছে, তো আমরা যদি কম্পেয়ার করি যে নিউ সিও মানে কোবাল্ট এইচ ডিভাইডেড বাই নিউ সিও ডি ইজ ইকুয়ালস টু, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল তো উপরে ডয়টেরিয়ামের ওজনটা চলে যাবে সিও ডি ডিভাইডেড বাই নিউ সিও এইচ। ঠিক আছে, তো এখানে সিও এই নিউ সিও এইচটা কত না 1934 ডিভাইডেড বাই নিউ সিও ডি ইকুয়ালস টু কত হয়ে যাবে না রুটের মধ্যে √2 ডিভাইডেড বাই 1। তো তাহলে নিউ সিও ডি সমান হয়ে যাবে তাহলে 1934 ডিভাইডেড বাই √2, তো এটা নিয়ারলি 1396, এই 1396। তার মানে এখানে অপশান হয়ে যাবে তোমার অ্যান্সার হবে বি এরটা। অ্যান্সার কোনটা হবে না, অ্যান্সার হবে তোমার বি এরটা। অ্যান্সার হচ্ছে এই বি এরটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার বলি তোমরা যদি কেউ এই সিএসআর নেট বা গেট বা জ্যামের জন্য পড়তে চাও, অনলাইন পড়তে চাও, তো তাদের হচ্ছে তোমরা হচ্ছে এই নম্বরটাতে কল করবে 9547532216।
এই নম্বরটাতে তোমরা কল করে নেবে। তো এই নম্বরটাতে কল করলে তোমার হচ্ছে অনলাইন কোর্স সম্বন্ধে ডিটেলস বলা হবে, তারপর তোমরা চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে। নেটের জন্য, গেটের জন্য, বা তোমার হচ্ছে জ্যামের জন্য, আইআইটি জ্যামের জন্য, বা এমএসসি এন্ট্রান্সের জন্য হতে পারো। তো ঠিক আছে, তো এই 9547 এই নম্বরটাতে কল করে নেবে যদি পড়তে চাও তোমরা, ঠিক আছে। এই যে কোনে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরটাতে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো নেটের জন্য, বা গেটের জন্য, বা জ্যামের জন্য, যেটা নিয়ে মানে যা পড়তে চাইবে কেমিস্ট্রিতে, ঠিক আছে। এবার হচ্ছে 30-এর কোশ্চেনটা কি আছে, 30-এর কোশ্চেনটা আছে যে ইন এ ট্রাইগোনাল প্রিজোমেট্রিক লিগ্যান্ড ফিল্ড, ঠিক আছে। ইন এ ট্রাইগোনাল প্রিজোমেট্রিক লিগ্যান্ড ফিল্ড দ্য মোস্ট স্টেবিলাইজড ডি অরবিটাল কোনটা, যে ডিজেড স্কোয়ার, ডিএক্সওয়াই, ডিএক্সজেড, না ডিওয়াইজেড, এদের মধ্যে কোনটা হচ্ছে মোস্ট স্টেবল। এটা দেখো, এটা একটা মনে রাখো তোমরা, যে যখন এই যে ট্রাইগোনাল প্রিজোমেট্রিক যে লিগ্যান্ডগুলো হয়, ঠিক আছে, যে ট্রাইগোনাল প্রিজোমেট্রিক যে লিগ্যান্ডগুলো হয় তাদের ক্ষেত্রে যে এনার্জির যে অর্ডারটা হয়, যে ডি অরবিটালের যে এনার্জির অর্ডারটা, সেটা কি ধরনের হয় না, ডি ওয়াই জেড ইজ ইকুয়ালস টু ডি এক্স জেড। এটা হচ্ছে সব থেকে বেশি হয় এনার্জির অর্ডার। এটা কিসের অর্ডার না, এনার্জির অর্ডার। যে ডি ওয়াই জেড আর ডি এক্স জেড হচ্ছে সব থেকে বেশি, তারপর হচ্ছে ডি জেড স্কোয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা ইকুয়ালস টু তোমার হচ্ছে ডি এক্স ওয়াই। তো সব থেকে কম এনার্জি কার, সব থেকে কম এনার্জি হচ্ছে ডি এক্স ওয়াই এর। তো কম এনার্জি মানে কি, যে এটা যে সব থেকে কম এনার্জি, যে লেস এনার্জি, তো মোর স্টেবিলিটি, মোর স্টেবল হয়ে যাবে তাহলে এটা, যে মোর স্টেবল ডি অরবিটাল। সো ডি এক্স ওয়াই ইজ দ্য মোর স্টেবল। তো এখানের অপশান কোনটা হবে, এই যে বি অপশানটা, বি অপশানটা হচ্ছে ঠিক, মোর স্টেবল। ঠিক আছে, যে ইন দ্য ট্রাইগোনাল প্রিজোমেট্রিক লিগ্যান্ডের ক্ষেত্রে যে মোস্ট স্টেবল হচ্ছে ডি অক্সাই, আর মোস্ট আনস্টেবল হচ্ছে এই দুটো, যে এক্স জেড আর ওয়াই জেড, এই দুটো হচ্ছে সেম। আবার এই দুটোর মধ্যে হচ্ছে ওয়াই জেড হচ্ছে সব থেকে কম। তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার, বিটা হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। এবার বলছে 31-এর কোশ্চেনটা কি বলছে, যে মোস্ট আনস্টেবল কমপ্লেক্স অন দ্য বেসিস অফ ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল। তোমাদের হয়তো আইডিয়া নেই কি ইলেকট্রন নিউট্রালিটি কাকে বলে, সেটা আমরা একটু বেসিক আলোচনা করে নেবো, যে ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপালটা কি, তারপর হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার দেবো, ঠিক আছে। যে মোস্ট আনস্টেবল, যে এখানে কোশ্চেনটা কি বলেছে, যে ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল মতে, বা অন দ্য বেসিস অফ ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল মোস্ট আনস্টেবল কমপ্লেক্স কোনটা, যে কোনো একটা কমপ্লেক্স, প্রথমে বলি ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপালটা কি, কি বললাম, ইলেকট্রন ইলেকট্রন নিউট্রালিটি প্রিন্সিপাল, যে যদি কোনো সেন্ট্রাল মেটাল সেটা কিনা হাইলি পজিটিভ চার্জ হয়, তাহলে তার সঙ্গে যে লিগেন্ডগুলো লেগে থাকে সেগুলো যত বেশি নেগেটিভ হবে, নেগেটিভ চার্জেড বা ইলেকট্রোনেগেটিভ হবে, তার স্টেবিলিটি তত বেশি। মানে কি, যে ধরো একটা কমপ্লেক্স আছে Ml X6 3-, তো M3+ হচ্ছে সেন্ট্রাল মেটাল, এর এরকম অক্টাহাইড্রাল সাইডে সব এক্স আছে, ঠিক আছে, লিগ্যান্ড আছে, সব X- করে আছে, X- সব লিগ্যান্ড আছে। তো যদি এই সেন্ট্রাল অ্যাটমটা হাইলি পজিটিভ, মানে 3+ মানে হাইলি পজিটিভ, তাহলে এই এক্সটা যত ইলেকট্রোনেগেটিভ হবে,
এক্সগুলো যত ইলেকট্রোনেগেটিভ হবে বা হাইলি নেগেটিভ চার্জেড হবে, হাইলি নেগেটিভ চার্জেড হবে, নেগেটিভ চার্জেড হবে, তত এই যে কমপ্লেক্সটার স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, এই কমপ্লেক্সটার স্টেবিলিটি তত বেশি হবে। বোঝা গেল ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপালটা কি? ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপালটা হচ্ছে যে যদি একটা মেটালের মানে মেটালটা পজিটিভ চার্জেড হয় এবং তার চারপাশের যে লিগ্যান্ডগুলো থাকে, ধরো এখানে এক্স, এই এক্সটা যদি যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে বা হাইলি নেগেটিভ চার্জেড হবে তার স্টেবিলিটি তত বেশি হবে, তত সেটা মোর স্টেবল বা স্টেবিলিটি বেশি হবে। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো এই যে F6 এটা 3- হবে। তো ফ্লোরিন হচ্ছে হাই ইলেকট্রোনেগেটিভ, সো এটা মোস্ট স্টেবল হয়ে যাবে। বাকি রইল এই তিনটা অপশানের মধ্যে, এই তিনটা অপশানের মধ্যে এই যে অ্যামোনিয়া, এটা হচ্ছে কম ইলেকট্রন ডোনেট, মানে এই যে অ্যামোনিয়াটা হয় এটা কিনা লিস্ট ইলেকট্রোনেগেটিভ, কম ইলেকট্রোনেগেটিভ। এই অক্সিজেন বা তোমার যে এখানে যে নাইট্রোজেন কার্বন যে গ্রুপগুলো থাকে তাদের মধ্যেই অ্যামোনিয়াটা হচ্ছে লিস্ট ইলেকট্রোনেগেটিভ, মানে লিস্ট ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য হচ্ছে এর স্টেবিলিটি সবথেকে কম, অপশান বি হয়ে যাবে। ঠিক আছে, যে এটা হচ্ছে সবথেকে কম স্টেবল। আনস্টেবল বলেছে এখানে, যে কোশ্চেনটা বলেছে যে দ্য আনস্টেবল কমপ্লেক্স অন দ্য বেসিস অফ ইলেকট্রোনেগেটিভিটি প্রিন্সিপাল, তো এটা হচ্ছে এর স্টেবিলিটি সবথেকে কম, কারণ এই যে অ্যামোনিয়া এর ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে কম, এই জন্য হচ্ছে এই এল এফ অ্যামোনিয়ার হোল 6 3+, এটা হচ্ছে লেস স্টেবল, তো এর অ্যান্সারটা হয়ে যাবে এটা। আর 32-এর কোশ্চেনটি কি বলেছে যে দ্য ব্যান্ড ইন দ্য ইলেকট্রনিক স্পেকট্রাম অফ আয়োডিন অ্যাপিয়ার্স 520 ন্যানোমিটার, মানে একটা হচ্ছে ব্যান্ড ইন দ্য ইলেকট্রনিক স্পেকট্রাম অফ আয়োডিন অ্যাপিয়ার অ্যাট 520 ন্যানোমিটার উইল আন্ডারগো অ্যাট ম্যাক্সিমাম ব্লু শিফট। মানে এখানে যে চারটা সলভেন্ট দেওয়া আছে দেখো, ওয়াটার, হেক্সেন, এখানে বেনজিন আর এখানে মিথানল, বলেছে যে এই যে চারটা সলভেন্ট দেওয়া আছে এর মধ্যে কোনটাতে আয়োডিনকে ডিজলভ করে যদি আমরা স্পেকট্রা নেই তাহলে সেটার ক্ষেত্রে ব্লু শিফট হয়। যেটা মনে রাখবে যে যখন আমরা কোনো একটা অর্গানিক সলভেন্ট ইউজ করব, ঠিক আছে, যে যদি কোনো একটা অর্গানিক সলভেন্ট ইউজ করি যেমন লাইক অ্যারোমেটিক সলভেন্ট যেমন ইথার, অ্যালকোহল, এগুলো ইউজ করি, তাদের ক্ষেত্রে চার্জ ট্রান্সফার কমপ্লেক্স তৈরি হয়। ঠিক আছে, মানে এই আয়োডিনটা যে 520-তে দিচ্ছে একটা পিক, তো যদি আমরা সেইটাকে একটা এমন একটা সলভেন্টে ডিজলভ করলাম, ধরো এরকম সলভেন্ট মানে অ্যালকোহল, ইথার, তখন হচ্ছে চার্জ ট্রান্সফার হয়। এই চার্জ ট্রান্সফার যত বেশি হবে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ব্লু শিফট তত বেশি হবে। ঠিক আছে, ব্লু শিফট তত বেশি হবে, মানে অ্যালকোহল বা ইথার এইগুলোতে থাকলে ব্লু শিফট বেশি হবে। সেই মতো হচ্ছে তোমার হচ্ছে মিথানলের ক্ষেত্রে সব থেকে বেশি ব্লু শিফট হয়, সব থেকে বেশি ব্লু শিফট হয়। ঠিক আছে, মানে কি যে আয়োডিন যখন কোনো একটা অ্যারোমেটিক সলভেন্ট লাইক অ্যারোমেটিক সলভেন্ট বা তোমার ইথার, অ্যালকোহল এগুলোতে ডিজলভ হবে তখন চার্জ ট্রান্সফার কমপ্লেক্স হয়। তো এই চার্জ ট্রান্সফারের ফলে কী হয়, ব্লু শিফটটা বেশি হয়। ঠিক আছে, যত বেশি ডোনেশন প্রবাবিলিটি, যত সলভেন্টটা হচ্ছে ইলেকট্রন ডোনেট করার প্রবাবিলিটি বেড়ে যায় তার ব্লু শিফট বেশি হয়। আর এখানে মিথানল হচ্ছে খুব ভালো ডোনার দেন ওয়াটার বা অন্যান্য সলভেন্টের ক্ষেত্রে মিথানলটা হচ্ছে খুব ভালো ইলেকট্রন ডোনার, তার জন্য হচ্ছে মিথানলের ক্ষেত্রে সব থেকে বেশি ব্লু শিফট হয়। ঠিক আছে, এখানে তাহলে অ্যান্সারটা এই ডি অপশানটা হবে, মিথানলে যখন আমরা আয়োডিন ডিজলভ করব তখন হচ্ছে ম্যাক্সিমাম ব্লু শিফট হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত কোশ্চেনগুলো করলাম, এরপরে আরও নেক্সট ভিডিওতে আর এর থেকে নেক্সট যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করবো। ঠিক আছে, আর কেউ যদি পড়তে চাও নেটের জন্য বা গেটের জন্য বা জ্যামের জন্য, তো সে হচ্ছে এই নম্বরটাতে কল করবে, এই যে 9547, এই নম্বরটাতে কল করবে বা ডিসক্রিপশানে আমি নম্বরটা দিয়ে দেবো, সেই নম্বরটাতে কল করবে, তো তারপর কোর্সের সম্বন্ধে বলে দেবো যে কীভাবে কী কোর্স হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।